দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট করাবো। সেটা হচ্ছে এই ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ বা আমরা লুপ্তপ্রায় অঙ্গ বলে থাকি। তৎসঙ্গে আমরা জানবো স্টামিনোড এবং পিস্টিলোড, তৎসঙ্গে রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন সেই সম্পর্কে আমরা জানবো। তো এই যে ভেস্টিজিয়াল অর্গান সেটা কি সেটা সম্পর্কে জানবো, স্টামিনোড কি সেটা সম্পর্কে জানবো, পিস্টিলোড কি সেটাও জানবো, আমরা রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন এটাও জানবো। তো আমরা প্রথমে আলোচনা করব ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল অর্গান, ভেস্টিজিয়াল অর্গানটা কি বা ভেস্টিজিয়াল অর্গান বা হচ্ছে কি বলবো আমরা, ভেস্টিজিয়াল অর্গান বা লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ। ক্লিয়ার? তো এই যে ভেস্টিজিয়াল অর্গান বা লুপ্তপ্রায় অঙ্গটা কি সেটা আমরা জানবো। যে সমস্ত অঙ্গের বলছে যে সমস্ত অঙ্গের কার্যকারিতা না থাকার দরুন, যে সমস্ত অঙ্গের কার্যকারিতা না থাকার দরুন ধীরে ধীরে সেই অঙ্গগুলো ক্ষুদ্র অঙ্গে পরিণত হয়েছে এবং যেগুলোর কাজ নাই বললেই চলে, মানে আমাদের দেহে কিংবা অন্যান্য যে প্রাণী সে বা আমরা জীব বলতে পারি, উদ্ভিদ এবং প্রাণী উভয়ই, এদের দেহে কাজ না করলেই চলে বা কোনো ধরনের কাজ করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, লুপ্তপ্রায় অবস্থায় থাকে, সেই সমস্ত অঙ্গকে আমরা বলবো নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। তো এই যে ভেস্টিজিয়াল অর্গান, আমরা ল্যামার্কের মতবাদ পড়েছিলাম, আমরা ল্যামার্ক স্যারের মতবাদ পড়েছিলাম। যে ল্যামার্ক বলেছিলেন, ল্যামার্ক স্যার কি বলেছিলেন, যে কোনো একটা জীব বা কোনো একটা প্রাণী তার যদি কোনো একটা অঙ্গের ক্রমাগত ধীরে ধীরে ব্যবহার করতে থাকে তাহলে সেই অঙ্গ ধীরে ধীরে সুবল এবং শক্তিশালী হয়ে ওঠে, আর যে অঙ্গের ব্যবহার করবে না সেই অঙ্গ ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে যায় এবং অবশেষে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে ঠিক সেম ঘটনা ঘটছে। যে সমস্ত অঙ্গের কার্য হচ্ছে না, মানে কার্যকারিতা নেই, কোনো রকম কাজ হচ্ছে না, সেই সমস্ত অঙ্গে ধীরে ধীরে ক্ষুদ্র অঙ্গে পরিণত হচ্ছে। এই যে ক্ষুদ্র অঙ্গে ধীরে ধীরে পরিণত হচ্ছে, এক সময় সেটা অবলুপ্তের পথে চলে যাচ্ছে। তো আমরা এইখান থেকে বলতে পারি যে ল্যামার্কের মতবাদ এইখানে যথোপযুক্ত বা যথার্থ হয়েছে। এবারে আমরা বিচার করব এই যে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান মানুষের ক্ষেত্রে দেখব এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে সেটা লক্ষ্য করব। তো প্রথমেই আমরা নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে মানুষের ক্ষেত্রে আমরা ধরলাম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে নিষ্ক্রিয়, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ মানুষের ক্ষেত্রে, অ্যাপেন্ডিক্স। তো এই যে অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে, এটা হচ্ছে মানবদেহের যে বৃহদান্ত্র রয়েছে, মানবদেহের সেই বৃহদান্ত্রের একটু ঠিক নিচে এই অ্যাপেন্ডিক্স রয়েছে। তাহলে বোঝা গেল যে মানবদেহের বৃহদান্ত্রের একটু ঠিক নিচেই অ্যাপেন্ডিক্স রয়েছে, সেটা হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু কিন্তু সেটা হচ্ছে সক্রিয় অঙ্গ কার? সক্রিয় অঙ্গ যদি দেখি আমরা, গরু, ছাগল, খরগোশ, এদের হচ্ছে সক্রিয় অঙ্গ। এই যে মানুষের ক্ষেত্রে যেটা অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, সেটা গরু, ছাগল, খরগোশ এদের ক্ষেত্রে সক্রিয় অঙ্গ। ক্লিয়ার? এরপরে আমরা দেখব 2 নম্বরে দেখব কক্সিস। কক্সিস, এই কক্সিস হচ্ছে মানবদেহের যে মেরুদণ্ড রয়েছে, মানবদেহের মেরুদণ্ডের একদম শেষ প্রান্তে লেজের মতো, এই যে এটাকে বলা হয় কক্সিস। তাহলে হচ্ছে মেরুদণ্ডের শেষের দিকে হচ্ছে কক্সিস, সেটা হচ্ছে মানবদেহের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু বানরের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই বানরের ক্ষেত্রে এই
কক্সিসটা হচ্ছে সক্রিয় অঙ্গ, কক্সিস সক্রিয়, এটা হচ্ছে সক্রিয় অঙ্গ। ক্লিয়ার? এরপরে আমরা দেখব এই যে মানবদেহের বডির লোম, সেটা হচ্ছে মানবদেহের ক্ষেত্রে নিষ্ক্রিয়। বডির লোম এটা হচ্ছে মানবদেহের ক্ষেত্রে নিষ্ক্রিয়, কিন্তু অন্যান্য অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের, অন্যান্য যদি স্তন্যপায়ী প্রাণী দেখি তাদের ক্ষেত্রে কিন্তু কি হবে, তাদের ক্ষেত্রে এই যে লোমটা, বডির লোম, সেটা হচ্ছে কি দেখা যাবে, সেটা সক্রিয় হিসাবে দেখা যাবে। ক্লিয়ার? এরপরে যদি আমরা দেখি যে কানের পেশি, কানের পেশি মানবদেহের ক্ষেত্রে এই যে কানের পেশি, এটা হচ্ছে সক্রিয়, আর সরি এটা হচ্ছে নিষ্ক্রিয়। আর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব এটা হচ্ছে সক্রিয়। তারপরে আমরা যদি দেখি যে মানবদেহের তৃতীয় মোলার দাঁত, মানবদেহের যে তৃতীয় মোলার দাঁত, অর্থাৎ মানুষের যে তৃতীয় মোলার দাঁত রয়েছে, আমরা জানি মোলার দাঁত টোটাল 12টা থাকে। প্রতি চোয়ালের প্রতি অর্ধে 3টি করে মোট 3টি করে মোট 12টি থাকবে। তাহলে এই যে তৃতীয় মোলার দাঁত, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি, এই আক্কেল দাঁত কিন্তু 18 বছরের ঊর্ধ্বে, 18 বছর যখন হয়ে যায় বা তার বেশি যখন হয়ে যায় বয়স, তখন এই আক্কেল দাঁত ওঠে এই সাইড দিয়ে। তো এই যে আক্কেল দাঁত, সেটা মানবদেহের ক্ষেত্রে সেটা নিষ্ক্রিয় অঙ্গ। আর অন্যান্য যে প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা গরু বলি, গরুর ক্ষেত্রে যে তৃতীয় মোলার দাঁত, গরুর ক্ষেত্রে সবগুলোই মোলার, কোনো আক্কেল দাঁত নেই। মানে এই যে মোলার যে দাঁতগুলো, সেগুলো কিন্তু গরুর ক্ষেত্রে সক্রিয় অবস্থায় থাকবে। অর্থাৎ মানবদেহের যে তৃতীয় মোলার দাঁত রয়েছে, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি, সেই আক্কেল দাঁত কিন্তু নিষ্ক্রিয়। আর গরুর ক্ষেত্রে এটা আমরা সক্রিয় দেখতেছি, ওদের সবগুলোই মোলার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কিছু উদ্ভিদের তোমার নিষ্ক্রিয় অঙ্গ সংক্রান্ত বিষয় আমরা দেখব। ক্লিয়ার? এবারে আমরা কিছু উদ্ভিদ সম্পর্কে নিয়ে আলোচনা করছি। উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমে আমরা বলবো যে কালকাসুন্দা। এই কালকাসুন্দা উদ্ভিদে আমরা দেখব এই যে ফুলটা, কালকাসুন্দার যে ফুল রয়েছে, 10টি পুংকেশর চক্র থাকে। পুংকেশর, কটা পুংকেশর চক্র? 10টি। তাহলে আমরা জানি একটা আদর্শ ফুলের 4টি স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, আর একটা হচ্ছে গর্ভকেশর চক্র। তো এই যে এতে 10টি যে পুংকেশর চক্র থাকে, এই 10টি পুংকেশর চক্রের মধ্যে 4টি পুংকেশর চক্র হচ্ছে বন্ধা। 4টি পুংকেশর চক্র হচ্ছে বন্ধা। বন্ধা কি? যারা ফার্টিলাইজ হতে পারবে না, ফার্টিলাইজেশন যাদের মধ্যে ঘটবে না, পরাগযোগ যাদের মধ্যে ঘটবে না, নিষেক ঘটবে না, সেটা হচ্ছে বন্ধা। তাহলে 10টি যে পুংকেশর রয়েছে, কালকাসুন্দা ফুলের মধ্যে যে 10টি পুংকেশর চক্র রয়েছে, তাদের মধ্যে হচ্ছে 4টি বন্ধা। তাহলে সেক্ষেত্রে যে ফার্টিলাইজ করবে কটা? তাহলে 6টা পুংকেশরের মধ্যে ফার্টিলাইজ ঘটবে। তো এটা হচ্ছে কালকাসুন্দার 10টি পুংকেশর চক্রের মধ্যে 4টি বন্ধা, 6টি পুংকেশরের ফার্টিলাইজেশন ঘটে। দ্বিতীয় নম্বরে আমরা দেখব এছাড়াও রয়েছে যেমন কালকাসুন্দা, যেমন আমের মধ্যেও রয়েছে, তারপরে কলাবতীর মধ্যেও রয়েছে কলাবতী। এই আমের ক্ষেত্রে যেমন আমের মধ্যে 5টি পুংকেশর থাকে, তাদের মধ্যে একটি হচ্ছে কার্যকারী, আর তাহলে হচ্ছে 4টাই হচ্ছে বন্ধা। কলাবতীর মধ্যে আমরা দেখব 6টি পুংকেশর চক্র, একটি কার্যকারী, আর 5টি হচ্ছে বন্ধা। ক্লিয়ার? তো এটা হচ্ছে এই যে উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ। ক্লিয়ার? এই যে এছাড়াও রয়েছে যেমন কাজু বাদাম, আমরা কাজু বাদামের মধ্যেও দেখব। তো এখান থেকে আমরা বলবো
যে স্টামিনোড কি সেটা আমরা জানবো। স্টামিনোড হচ্ছে এই যে পুংকেশরের বন্ধা, অর্থাৎ 10টি পুংকেশর আমরা দেখলাম কালকা সুন্দার মধ্যে 10টি পুংকেশর যে রয়েছে তার মধ্যে 4টি হচ্ছে বন্ধা। এই যে কলাবতীর মধ্যে দেখলাম যে 5টি হচ্ছে বন্ধা, 1টি কার্যকরী। আমের মধ্যে দেখলাম 5টি পুংকেশরের মধ্যে 1টি কার্যকরী, 4টি বন্ধা। এই যে বন্ধা পুংকেশর, এই বন্ধা পুংকেশর গুলিকে বলা হয় স্টামিনোড। বন্ধা যে পুংকেশর রয়েছে সেটাকে আমরা বলবো স্টামিনোড। মনে রাখবে যে বন্ধা যে পুংকেশর গুলো রয়েছে, বন্ধা পুংকেশর চক্রগুলোকে বলা হয় স্টামিনোড। ক্লিয়ার? এরপরে আমরা জানবো পিস্টিলোড কি। পিস্টিলোড কি? এই যে পিস্টিলোড, কিছু কিছু উদ্ভিদের আবার আমরা কি দেখতে পাবো, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখবো যে গর্ভকেশর বন্ধা, যখন গর্ভকেশর বন্ধা হবে তখন তাকে আমরা বলবো পিস্টিলোড। অর্থাৎ যখন কোনো ফুলে গর্ভকেশর বন্ধা থাকবে তখন তাকে আমরা বলবো পিস্টিলোড। যেমন আমরা নারকেলের মধ্যে দেখতে পারি, শতমূলী উদ্ভিদে দেখতে পারি। কার মধ্যে দেখতে পারি পিস্টিলোড? নারকেলের মধ্যে দেখতে পাবো, আর হচ্ছে শতমূলী উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই পিস্টিলোড দেখতে পাবো। কারণ এদের ক্ষেত্রে এই নারকেল বলো বা শতমূলী বলো, এদের ক্ষেত্রে কিন্তু কি অনুপস্থিত থাকে? এই যে গর্ভকেশর বন্ধা থাকে। এই যে গর্ভকেশর বন্ধা থাকাকে আমরা বলবো পিস্টিলোড। ক্লিয়ার? এবারে আমরা জানবো রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন। আমরা ইভ্যালুয়েশন বলতে কি জানি? ইভ্যালুয়েশন এটা হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ পৃথিবীতে সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিলতর জীবের তৈরি হওয়া, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন বা অভিব্যক্তি। বাট কিন্তু এটা রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন সম্পূর্ণই আলাদা। রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশনটা কি? এই যে রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন হচ্ছে, আমরা যেমন ইভ্যালুয়েশন বলতে জানি কি, যে কোনো সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিলতর জীবের সৃষ্টি হয়, কিন্তু রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশনে জটিলতর জীব থেকে ক্রমান্বয়ে সরলতর জীবের তৈরি হয়। অ্যাজ ফর এক্সাম্পল, টিউনিকেটস নামে একটা সামুদ্রিক প্রাণী, ও সমুদ্রে থাকাকালীন সেই সামুদ্রিক প্রাণীটির যে টিউনিকেটস, তার চোখটা, সে চোখ দিয়ে ভালোই দেখতে পেত, কিন্তু কালক্রমে ও যখন গুহায় প্রবেশ করেছিল তার চোখটা অন্ধ হয়ে গেছে। তো এইখান থেকে আমরা বলতে পারি এই যে টিউনিকেটস সামুদ্রিক যে প্রাণীটা রয়েছে তার রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন হয়েছে, অর্থাৎ জটিলতর জীব থেকে ক্রমান্বয়ে সরলতর জীবের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভেস্টিজিয়াল অর্গান বা লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গটা কি। আমরা উদাহরণস্বরূপ বলেছি। স্টামিনোড কি সেটাও জেনেছো, পিস্টিলোড কি সেটাও জানলে, রেট্রোগ্রেসিভ ইভ্যালুয়েশন কি এটাও জেনে গেলে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।